আজকে আমাদের আলোচনার বিষয় হবে সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয়। সুষম বহুভুজ আমরা প্রথমে জানার চেষ্টা করি যে সুষম বহুভুজটা কি। সুষম বহুভুজ হচ্ছে আগে আমরা দেখি বহুভুজ। বহুভুজ হচ্ছে এমন একটা ক্ষেত্র যার অনেকগুলো বাহু থাকে। সবচেয়ে কম বাহু বিশিষ্ট বহুভুজ হচ্ছে ত্রিভুজ। এটাকে আমরা স্পেসিফিক ভাবে ত্রিভুজ নামকরণ করি। কিন্তু ত্রিভুজের তিনটা বাহু আছে, তাহলে এটাও হচ্ছে এক প্রকার বহুভুজ। তারপরে বহুভুজটা হলো চতুর্ভুজ, যে কোনো টাইপের হতে পারে। এটা হচ্ছে চতুর্ভুজ, কিন্তু এটাও আসলে এক প্রকার বহুভুজ। ঠিক এমনি ভাবে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ সবগুলোই আসলে এক প্রকার বহুভুজ। মানে বাহু তিনটা বাহু, ত্রিভুজ স্পেসিফিক নাম, কিন্তু এটা আসলে বহুভুজ। চতুর্ভুজ চারটে বাহু, চতুর্ভুজ নাম, কিন্তু এটাও আসলে বহুভুজ। যদি হয় সাপোজ এটা হচ্ছে একটা আমরা ষড়ভুজ আঁকতেছি, বাহু হলো 6টা, এটা হচ্ছে ষড়ভুজ, বাহু কয়টা? 6টা। এটাও আসলে এক প্রকার বহুভুজ। সুতরাং আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যত বাহু বিশিষ্টই আমাদের ক্ষেত্র হোক না কেন, প্রতিটা আসলে এক একটা বহুভুজ। এখন আমরা বোঝার চেষ্টা করি বহুভুজ তো হলো সুষম বহুভুজ। সুষম বহুভুজ, সুষম বহুভুজ মানে হচ্ছে এমন ধরনের বহুভুজ যার প্রতিটি বাহু সমান হবে। কি হবে? প্রতিটি বাহু সমান। যেমন ত্রিভুজের ক্ষেত্রে সুষম বহুভুজ যেটা, তিনটা বাহু সমান, যে তিনটা বাহু সমান, সুতরাং তিনটা কোণ সমান হয়, এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে, কিন্তু এটা আসলে এক প্রকার সুষম বহুভুজও বলা যায়। ঠিক ঠিক তেমন, যেমন বর্গ, চারটা বাহু সমান এবং চারটা কোণ সমান, এটাও সুষম বহুভুজ। ষড়ভুজ যদি এখানকার 6টা বাহু সমান হয়, ধরে নিচ্ছে 6টা বাহু সমান, এবং ভিতরে যে উৎপন্ন অন্তস্থ কোণগুলো, সেই কোণগুলোও সমান, সেই ক্ষেত্রে এটাকে সুষম ষড়ভুজ বা সুষম বহুভুজ বলা যায়। এখন আমরা কি বুঝলাম? যে সুষম বহুভুজ হচ্ছে এমন একটা ক্ষেত্র যার প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান হবে, সেটা হচ্ছে সুষম বহুভুজ, এবং এর বাহু সংখ্যা 3 বা ততোধিক। সবচেয়ে কম বাহু বিশিষ্ট বহুভুজ হচ্ছে ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি 3 বা ততোধিক বাহু বিশিষ্ট যে ক্ষেত্রগুলো আছে সবগুলোই আসলে এক প্রকার বহুভুজ। এখন আমরা শিখব এই সুষম বহুভুজটার অন্তস্থ কোণগুলোর সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। অন্তস্থ কোণগুলোর সমষ্টি আমরা বিষয়টা বোঝার জন্য একটি ষড়ভুজ দেখেন। প্রথমে আমরা কি করবো? একটা ষড়ভুজ যা বাহু হলো 6টা। এখন আমরা যদি বিপরীত কোণগুলো যোগ করি, এর বি, সি, ডি, ই, এফ, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এ বি সি ডি ই এফ। এ হচ্ছে আমাদের একটা সুষম ষড়ভুজ, এবং এই প্রতিটি
এই যে কর্ণের যে ধারণা এডি সিএফ এবং বি পরস্পরকে অভিমুখে সেট করে, এবং অভিমুখে সেট করার জন্য এখানে আমরা গণি একটা দুইটা, এটা হলো 1 2 3 4 5 6। কি হয়, 6টা ত্রিভুজ উৎপন্ন হবে। কয়টা হলো? 6টা ত্রিভুজ উৎপন্ন হবে। লক্ষণীয় বিষয় যে বাহু হলো 6টা, এই জন্য এর অন্তস্থ কোণ 6টা এবং উৎপন্ন ত্রিভুজ হলো 6টা। আমরা যদি দেখি এখানে কয়টা বাহু, 1 2 3 4 5, অর্থাৎ এটা হলো পঞ্চভুজ। এখন পঞ্চভুজের ক্ষেত্রে আমরা যদি এটা যোগ করে দেই, এখানে আমরা দেখি 1 2 3 4 5, পঞ্চভুজ অর্থাৎ বাহু হচ্ছে 5টা, এবং আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন ত্রিভুজে কিন্তু 5টা, এবং এর যে অন্তস্থ কোণ হবে 5টা। এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি চতুর্ভুজ কয়টা হয়, চতুর্ভুজের অন্তস্থ কোণ হয় 4টা, বাহু 4টা, অন্তস্থ কোণ 4টা, এবং আমরা যদি যোগ করি এই ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে 4টা। এখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম? এই সিদ্ধান্তে আসতে পারলাম যে বহুভুজটার বাহুর সংখ্যা যতগুলো হবে, উৎপন্ন এইভাবে আমরা যে ত্রিভুজগুলো আঁকতেছি উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও তত হবে, এবং বহুভুজটার অন্তস্থ কোণের সংখ্যাও ঠিক ততই হবে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়াই যেতে পারে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কি হবে, n সংখ্যক অন্তস্থ কোণ হবে, এবং উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে n সংখ্যক, ত্রিভুজের সংখ্যা হবে n সংখ্যক। আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম। এখন আমরা এই ধারণাগুলো ব্যবহার করার চেষ্টা করি, করে আমরা কি করব, বহুভুজের অন্তস্থ কোণের পরিমাপ নির্ণয় করব, এবং এখান থেকে একটা সূত্র বা ফর্মেট দাঁড় করানোর চেষ্টা করব যাতে যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ নির্ণয় করা যায়। এখন আমরা এই ধারণাগুলো ব্যবহার করার চেষ্টা করি। সাপোজ আমরা জানা জিনিস দিয়ে শুরু করি, যেমন এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা 360 ডিগ্রি জানি। এখন আমরা এই জানা জিনিসটা একটু অন্যরকম ভাবে দাঁড়া করার চেষ্টা করি। যেমন এই চতুর্ভুজে কয়টি ত্রিভুজ পাওয়া গেছে, 4টি ত্রিভুজ পাওয়া গেছে। সুতরাং এই 4টি ত্রিভুজের একটি ত্রিভুজের কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। 4টা ত্রিভুজের কোণের পরিমাণ কত হবে আমরা দাঁড়া করার চেষ্টা করি, 180 গুণন 4 কি হবে, 180 ডিগ্রি গুণন 4। এখন আমরা একটা খেয়াল করে দেখি, এই যে 180 ডিগ্রি গুণন 4 যে কোণগুলো আমরা পেলাম, এখন এই কোণের মধ্যে এই যে বিন্দুতে ছেদ বিন্দু উৎপন্ন 4টি কোণও চলে আসছে। কারণ হচ্ছে এই ত্রিভুজের যে 3টা কোণ তার মধ্যে এই কোণটা পড়ে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এইভাবে এই 4টে কোণই চলে আসছে, যেটা কিনা এর ভিতরে আছে। কিন্তু সেই কোণগুলো তো এই চতুর্ভুজের কোণ নয়। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কোণের সমষ্টিটা,
এই কোণের সমষ্টিটা এটা থেকে বাদ দিব। বাদ দিলে আমাদের চতুর্ভুজের কোণটা চলে আসবে। এই কোণের সমষ্টি হবে 360। এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে এই চতুর্ভুজের অন্তস্থ কোণের সমষ্টি। এই বিষয়টা আমরা পঞ্চভুজের ক্ষেত্রে দেখি। পঞ্চভুজের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, এখানে ত্রিভুজ আমাদের কয়টা, 5টা। 180 ডিগ্রি গুণন 5। এখানে কি ব্যাপারটা উল্টো হলো না, যে এই ত্রিভুজের 3 কোণের মধ্যে এই কোণগুলো আছে, এই কোণগুলো আছে, এই কোণগুলো মিলেই এই সমষ্টিটা, ব্যাপারটা তাই। কিন্তু এই 5টা কোণ তো এই বহুভুজের কোণ নয়। এই বহুভুজের কোণ হচ্ছে, অন্তস্থ কোণ হচ্ছে এই 5টা। সুতরাং এই কোণগুলোর সমষ্টি কত, 360। সেটা আমরা বাদ দিই। বাদ দিলে যে মানটা আমরা পাবো সেটাই হবে এই পঞ্চভুজটার অন্তস্থ কোণের সমষ্টি। এখন এই ষড়ভুজের ক্ষেত্রে দেখি বিষয়টা কি দাঁড়ায়। ষড়ভুজের ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ হচ্ছে 6টা। সুতরাং 180 ডিগ্রি গুণন 6। এখানেও ঠিক তাই দেখা যাচ্ছে। এই যে ভিতরে উৎপন্ন কোণগুলো যেটা কিনা 6টা, এই কোণগুলো এই ষড়ভুজের কোণ নয়। ষড়ভুজের কোণ হচ্ছে এই কোণগুলো। সেই ক্ষেত্রে এখানে 360 যদি আমরা বাদ দেই, এই কোণের পরিমাপটাই হচ্ছে ষড়ভুজের কোণের সমষ্টি, ষড়ভুজের 6টি অন্তস্থ কোণের সমষ্টি। এখন আমরা যদি এগুলো পাশাপাশি লিখি একটা প্যাটার্ন পাবো। পাশাপাশি লিখে কি পাবো, প্যাটার্ন পাবো। প্যাটার্নটা কি চাই, আমরা প্রথমে পাশাপাশি লিখে বিষয়টা বোঝার চেষ্টা, প্যাটার্নটা বের করার চেষ্টা। প্যাটার্নটা কোথায়, চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে 180 ডিগ্রি গুণন 4 বিয়োগ 360 ডিগ্রি। এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রে। পঞ্চভুজের ক্ষেত্রে আসলে আমাদের 180 ডিগ্রি গুণন 5 বিয়োগ 360 ডিগ্রি। ষড়ভুজের ক্ষেত্রে একশো 80 ডিগ্রি গুণন 6 বিয়োগ 360। আমরা এখন দেখি চতুর্ভুজ, বাহুর সংখ্যা 4 গুণন। পঞ্চভুজ বাহুর সংখ্যা 5, এখানে 5। ষড়ভুজ বাহুর সংখ্যা 6, এখানে 6। আর বাকি 180 360, 180 360, 180 360, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে বাহুর সংখ্যার ক্ষেত্রে যা পার্থক্য আসবে। এখন যদি আমরা বলি n সংখ্যক বাহুবিষ্ট বহুভুজের ক্ষেত্রে, তাহলে কি হবে, n সংখ্যক বাহুবিষ্ট বহুভুজের যে বহুভুজটার n সংখ্যক বাহু। আমরা এখানে একটা বিষয় খেয়াল করলাম যে বাহুর সংখ্যার সাথে এই সংখ্যাটা পরিবর্তিত হচ্ছে, আর বাকি যা আছে ঠিক তাই থাকতেছে। এখন n সংখ্যক বাহুবিষ্ট এর ক্ষেত্রে কি হবে, যে 180 গুণন n বিয়োগ 360, এই হচ্ছে n সংখ্যক বাহুবিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র বা ফরম্যাট, আমরা যাই বলি না কেন এটা। এখন এখানে আমরা n এর জায়গায় যে যত সংখ্যক বাহু হবে তত বসাবো, আমাদের ওই বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি চলে আসবে। এখন যদি এটা হয় যে বহুভুজটা সুষম হয়, বহুভুজটা সুষম হয় এবং একটি কোণ নির্ণয় করতে হবে, যে কোনো একটি কোণের পরিমাপ করতে হবে এবং বহুভুজটা হচ্ছে সুষম।
বহুভুজ যদি সুষম হয়, আমরা প্রথমে এটা আলোচনা করছি, সেক্ষেত্রে এই কোণগুলো হবে সমান। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করছি যে যতগুলো বাহু হয় অন্তস্থ কোণ ততগুলোই হয়। চতুর্ভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ 4টি, পঞ্চভুজের ক্ষেত্রে 5টি, ষড়ভুজের ক্ষেত্রে 6টি। সুতরাং এন সংখ্যক বাহুভুজের ক্ষেত্রে কোণের সংখ্যা হবে 9টি। এখন আমরা বলতে পারবো যে সুষম বহুভুজের ক্ষেত্রে একটি কোণের পরিমাপ তাহলে কত হবে, যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট হয়। এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি কোণের পরিমাপ হবে আমাদের, এটা হচ্ছে মোট কোণের পরিমাপ। তাহলে কোণ যদি এন সংখ্যক হয় তাহলে এন দিয়ে ভাগ। আমাদের এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি কোণের পরিমাপ আমরা পেয়ে গেলাম। 180 ডিগ্রি গুণন এন বিয়োগ 360 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা চাইলে 180 ডিগ্রি কমন নেই, n মাইনাস 2 n, এটাই হচ্ছে আমাদের সেই সূত্র বা ফরম্যাট। এখন আমাদের বহু নির্বাচনীতে যদি কোনো প্রশ্ন আসে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি করে পরিমাপ কত, সেক্ষেত্রে আমরা এই সূত্র বা ফরম্যাটটা ব্যবহার করে খুব সহজে সেই কোণের মানটা নির্ণয় করতে পারবো। তাই আমাদের আজকের এই আলোচনায় যেটা আমরা শিখলাম যে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি কোণের পরিমাপ, আশা করি মোটামুটি ভালো মতো বোঝা গেছে। তা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ।